রাষ্ট্রপতির মেয়াদ নিয়ে 2008 সালে একটা নজির আছে যে ইয়াজউদ্দিন সাহেব, উনি আমার বাবার সিনিয়র কলিগ ছিলেন, আমাদের ফ্যামিলির প্রতি উনি খুব স্নেহ বৎসল ছিলেন। কিন্তু উনি শিক্ষক ছিলেন, শিক্ষক নেতা ছিলেন, ইউজিসি চেয়ারম্যান ছিলেন। উনি খুব সম্ভবত ওনার বাসার অনেকগুলো ফ্ল্যাট ছিল। উনি ওই ফ্ল্যাট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হওয়ার কথা চিন্তা করছিলেন। ওই সময় ফোন আসে যে আপনি বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছেন। উনি জ্ঞানী মানুষ ছিলেন, কিন্তু ওই যে 2005 সালে যখন ক্রাইসিস আসলো, তখন উনি বিএনপিকে কিন্তু গাইড করতে পারেননি, গাইড করার ক্ষমতাও নাই। এবং তারপরে যখন 111 আসলো, তাকে 111 ফ্লোতেই চলতে হয়েছে। ওনার প্রেস সচিবকে আর্মিরা গিয়ে চর মেরেছিল, মানে আপনি কি কানেক্টেড আছেন? আছেন, হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ, পাচ্ছি পাচ্ছি পাচ্ছি, বলবেন। আমরা মনে করি রাষ্ট্রপতি পদে কে থাকা না থাকা এটা নিয়ে বাংলাদেশের পলিটিক্সে গত 20-30 বছরে অন্তত আমি কোনো ইম্প্যাক্ট দেখি নাই। আপনি 111 দেখেন, বিএনপির সময় বিএনপির বিরুদ্ধে কোনো রোল প্লে করতে পারে নাই। 111 যখন আসতো সেটা ঠেকাতেও পারে নাই, ইনভাইটও করতে পারে নাই। 111 যখন আসছে, ইয়াজুদ্দিন সাহেব পুরো সময় 111 শ্রীমুনিরের প্রেসিডেন্ট হিসেবে কাজ করেছে। ভোট হলো, আওয়ামী লীগ আসলো। আওয়ামী লীগ আসার পরে কিন্তু এই একই দাবি উঠছিল যে ওনাকে ইমপিচ করা হোক, ওনার বিরুদ্ধে মামলা করা হোক, উনি পদত্যাগ করুন। তো আওয়ামী লীগ কিন্তু ওনাকে টেনুর শেষ করতে দিয়েছে। এইখানে রাষ্ট্রপতি পদটা হচ্ছে শ্রীমুনিয়ালের সাংবিধানিক শিখণ্ডী। তার কোনো ক্ষমতা নেই প্র্যাকটিক্যাল। দুটো ক্ষমতা আছে: প্রাইম মিনিস্টারকে অ্যাপয়েন্টমেন্ট দিবেন যে দল জিতবে, এটা আসলে হুম প্র্যাকটিক্যাল ক্ষমতা না, তার অলরেডি হুম জিতে গেছে। দুই, চিফ জাস্টিস নিয়োগ দিবে, তো সেটাও আবার ভাইস রিয়েল প্রাইম মিনিস্টার রেডি হয়ে থাকে, যেটা থাকে সেটাই করে। এই দুটো কাজ ছাড়া সমস্ত কাজ ওনাকে প্রাইম মিনিস্টারের কনসেন্ট নিয়েই করতে হবে, এবং প্রাইম মিনিস্টারের কনসেন্ট প্রায়োরিটি পাবে, এবং ওই কনসেন্ট, ওই কমিউনিকেশন কোথাও চ্যালেঞ্জ করা যাবে না। তো রাষ্ট্রপতি ইজ নাথিং। বিএনপি যদি বর্তমান হুম। রাষ্ট্রপতিকে নিয়ে কোনো ভয় পেয়ে থাকে, এটা সম্পূর্ণ আমূল। সেম ফর সেনাপ্রধান। প্রত্যেক সরকার সেনাপ্রধান নিজের মতো করে দিয়েছে। এরশাদ স্যার নুরুদ্দিন সাহেবকে দিয়েছেন, আমি নামটা ভুলে গেছি, নুরুদ্দিন সাহেবই হবে, মাসুদ কামাল ভাই বলতে পারবেন। হ্যাঁ, নুরুদ্দিন এরশাদ সাহেব। স্যার, হ্যাঁ, নুরুদ্দিন সাহেব। নুরুদ্দিন সাহেবকে এরশাদ দিয়েছিলেন। স্যার যখন আন্দোলন হলো, সেনাবাহিনী নুরুদ্দিন সাহেব তাকে কোনো হেল্প করতে পারেনি। এরশাদের একমাত্র রিকোয়েস্ট ছিল আমাকে ভোট পর্যন্ত ফ্রি রাখো, আমি একটু ক্যাম্পেইন করব। এই রিকোয়েস্টও রাখতে পারে নাই। তো পরবর্তীতে যখন এই যে আমরা 2006 সালেও জেনারেল মঈন, 2-3 জনকে ডিঙ্গিয়ে জেনারেল মঈনকে জেনারেল করা হয়েছিল, বিএনপি করেছিল। ইউ ক্যান হোপ এক্সপেকটেশন যে ক্রাইসিস হবে, আমার পক্ষ নেবে, পক্ষ নেয়নি। তো একই অভিযোগ আবার আওয়ামী লীগ বর্তমানে ওয়াকার সাহেবের বিরুদ্ধে কিন্তু করে। তো আসলে এনাদের তো কিছু করার নাই, যখন ফ্লো চলে যায়, সবকিছু চেঞ্জ হয়ে যায়, রাষ্ট্রপতি সেনাপতি কিছুই করতে পারে না। তবে এই সেনাপতি এবং হুম। রাষ্ট্রপতি আমি মনে করি লাস্ট 2 ইয়ার্স মোটামুটি যতটুকু স্ট্যাবিলিটি, কনস্টিটিউশনালিজম, ধারাবাহিকতা, যতটুকু কাঠামো ধরে রাখার চেষ্টা করেছে, পেরেছে, করেছে, সব পারেনি কিন্তু করেছে। হুম। এখন তো যেই রাষ্ট্রপতি, অস্বস্তি, যেই কারণগুলো রাষ্ট্রপতির ক্ষেত্রে প্রযোজ্য এবং যার পরিণতি আমরা দেখলাম, একই রকম বিষয় কি সেনাপতির ক্ষেত্রেও প্রযোজ্য হবে? সেনাপতির ক্ষেত্রে আরো বেশি প্রযোজ্য। তবে সেনাপতিকে প্রধান সেনাপতিকে পদত্যাগ করানো এত সহজ না, উনি পদত্যাগ করার কোনো প্রয়োজন নেই। আমি একটু শেষ করি। যদি হ্যাঁ। কেউ ভেবে থাকে টুপ্পু সাহেবকে সরিয়ে সেখানে নিজস্ব কাউকে দিলে ক্রাইসিসে বিএনপির ব্যাপক হেল্প হবে, অতীত এক্সাম্পল বলে এই হেল্প কেউ করতে পারেনি। তো একই রকম সেনাপ্রধানের ক্ষেত্রে তো আমি মনে করি এই দুটি পদের অধীনে 18 লক্ষ লোক, এবং ওই পদের অধীনে প্রায় কয়েক লক্ষ সেনাবাহিনীর লোক চাকরি করে, যারা সেনাপ্রধানকে ডেমিগড মনে করে। তাই যদি হয়ে থাকে, এই পদগুলোকে ডিস্টার্ব করা উচিত না। ভবিষ্যতে এই যে পদত্যাগের নজির হলো, ভবিষ্যৎ সেনাবাহিনী যিনি রাষ্ট্রপ্রধান হবে, যিনি রাষ্ট্রপ্রধান কিন্তু কিন্তু আবার সেনাপ্রধানও, সেনাপ্রধান ইন দ্য সেন্স উনি মানে ডিফেন্সের হেড। ভবিষ্যতে তাদের ক্ষেত্রে মানুষ ভাববে ইনিও টেনিউর শেষ করতে পারবে কিনা, নো ডাউট। অসীম শ্রদ্ধার এই চেয়ারগুলোতে কখনো ডিস্টার্ব করা উচিত না। আমি মাসুদ কামাল ভাইয়ের সাথে পুরোপুরি একমত। আসলে ওই যে প্রথমে একটা বক্তব্য বললেন না, সিনিয়র সাংবাদিক, সিনিয়র আইনজীবী একটা গিভেন টাইটেল, গেজেটেড। সিনিয়র আইনজীবী কিন্তু গেজেট হয়, চিফ জাস্টিস নিজের হাতে দেন। সিনিয়র সাংবাদিক তো গেজেটেড না, কিন্তু যে সিনিয়র অ্যাচিভ করে, অর্জন করে, সে তো সিনিয়রই। মাসুদ কামাল ভাই গত 4-5 বছর যেভাবে একটা সত্যনিষ্ঠ বস্তুনিষ্ঠ কথা বলেছেন, উনি তো অবশ্যই সিনিয়র। এটা নিয়ে বলার কি আছে? তো উনি কিন্তু একটা ঠিকই মন্তব্য করেছেন। মানে 4-5 বছর এই না, মাসুদ কামাল ভাই অনেক দিনের আসলে সিনিয়রিটি senior, আছে মানে আমি বলেই তিনি আমি আমি সিনিয়র। তাকে হ্যাঁ। ফলো করেছি 5 বছর একদম নিবিড় ভাবে। বিশেষ করে 5ই আগস্টের পরে কথা বলা অত্যন্ত কঠিন ছিল।
বাংলাদেশের মধ্যে 5ই আগস্টের পরে সত্য কথা বলা সবচেয়ে কঠিন ছিল, সবচেয়ে কঠিন, কোনো সাপোর্ট ছিল না, আপনি অ্যালোন। এই দু চারজন আমরা বলেছি, তার মধ্যে মাসুদ কামাল ভাই একজন। এবং আমাদের জাতীয় পার্টিকে ব্যান করা নিয়ে উনি স্পষ্ট বলেছেন অল ধরনের ইনক্লুশন প্রয়োজন। না, উনি একটা ইঙ্গিত দিয়ে দিয়েছেন। হুম। শেখ হাসিনা রিলেভেন্ট না অনেকে বলে, আওয়ামী লীগ রিলেভেন্ট না অনেকে বলে। শেখ হাসিনার আসার ঘোষণা, যদিও সেটা আমি মনে করি ক্রিস্টালাইজড হওয়ার সম্ভাবনা কম। উনি চেষ্টা করবেন হয়তো বা দৃশ্যমান, কিন্তু ডিসেম্বর আগে আসতে পারবেন এটা আমার মনে হয় না প্র্যাকটিক্যালি। তো এক, শেখ হাসিনা আসার ঘোষণাতেই আহ, জনাব তারেক জিয়া তার যত অ্যালাইড ছিল সবাইকে ডেকে খাইয়েছেন, সবাইকে, ছোট বড় সব দল, 20টি দলকে না কতটি দলকে ডেকেছেন, কম খাবার খাইয়েছেন, ডিম খেয়েছেন, শাকসবজি এগুলো এনিওয়ে খাইয়েছেন। 2, টিপু সাহেব চলে গেল। 3, জামাত বিএনপি এনসিপি আরো এক হয়ে যাবে, আরো দৃশ্যমান হয়ে যাবে, আরো ভিজিবল হয়ে যাবে যে একটাই পক্ষ, একটাই দল। কার ভয়ে? শেখ হাসিনার ভয়ে। ওই যে সমঝোতা, ওই যে রিকনসিলিয়েশন যদি না করা হয়, ঐক্যমত সৃষ্টি করা না হয়, জাতি গঠন করা না হয়, তাহলে এই ধরনের হুঙ্কার হতেই থাকবে এবং এটার কাউন্টার প্রোডাক্টিভ বিভিন্ন ঘটনা হবে। অর্থাৎ বিএনপি যে সাজানো ছকে দেশ সাজাবে, সাজানোর ছকে দেশ গঠন করবে, এত বছর পরে জনাব তারেক জিয়া প্রাইম মিনিস্টার হয়েছেন, তাকে তো দৃশ্যমান অনেক কিছু করতে হবে, দৃশ্যমান। সেটা ওর হুম। পরিকল্পনা ওর কাছে আছে।